জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ সহ আজ 25টি বিল পাস। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট। বিএনপির নারী সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বিএনপি, অভিযোগ জামাতের। জ্বালানি তেলের ভোগান্তি চলছেই, পাম্প স্টেশনে দীর্ঘ লাইন। হরমুজ প্রণালী পার হবার অনুমতি পায়নি 40 দিন ধরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ। অস্থির নিত্যপণ্যের বাজার, বেড়েছে সব ধরনের সবজির দাম। অসহায় ক্রেতা। চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি 4% হতে পারে এডিবির পূর্বাভাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধা কল্যাণ বিল। একই সাথে পাশ হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলও। এছাড়া অন্তর্বর্তী সরকারের করা সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, গ্রামীণ ব্যাংক সংশোধনী, বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল সহ আজ সংসদে 25টি বিল পাশ হয়েছে। এদিকে সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। সংসদ অধিবেশন 15 এপ্রিল সকাল 11টা পর্যন্ত মুলতবি। রকুনুজ্জামানের রিপোর্ট। শেখ হাসিনা বিরোধী জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে অসংখ্য মানুষ, আহত হয়েছে অনেকে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এসব ব্যক্তি ও তাদের পরিবারকে সরকারিভাবে সহায়তা ও সুরক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে সংসদ ও সংসদের বাইরে। অবশেষে এই বিষয়ে আইনি সুরক্ষা দিয়ে সংসদে পাশ হলো একটি বিল। সংসদে উপস্থাপন করা হয় জুলাই শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধা কল্যাণ বিল। সরকারি বিরোধী দল সবার সম্মতিতে পাশ হয় এই বিল। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দেয়া 133টি অধ্যাদেশ, 2025-26 সালের বাজেট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশের অনুমোদন দেয়া। শুক্রবার জুম্মার পর বসা সংসদ অধিবেশনের শুরুতেই বিশ্ববিদ্যালয় আইনে সংশোধনী এনে অন্তর্বর্তী সরকারের দেয়া অধ্যাদেশের অনুমোদন দেয় সংসদ। এরপর একে একে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, সাইবার সুরক্ষা আইন, বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল এবং গ্রামীণ ব্যাংক সংশোধনী আইন সংসদে পাশ হয়। সরকারের মালিকানার অংশ কমিয়ে ইউনিট সরকার গ্রামীণ ব্যাংক আইনে যে সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল তা অনুমোদন দেয় সংসদ। ফলে গ্রামীণ ব্যাংকের উপর সরকারের নিয়ন্ত্রণ কমে যাওয়া আইনি ভিত্তি পেল। বলবৎকরণ দফা। এরপর 2025-26 অর্থ বিল এবং 2025-26 অর্থ বছরের বিলও পাশ হয় সংসদে। পাশ হওয়ার পর সংসদের বিরোধী দলীয় নেতা জামাত আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন সংসদে উপস্থাপিত বিল সম্পর্কিত কাগজপত্র সময় মতো না পাওয়ার। এছাড়া পাশ হওয়ার পর জুলাই স্মৃতি জাদুঘর বিল নিয়েও আপত্তি তোলে বিরোধী দল। 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা। সমস্যা, বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝে হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। সংসদে বিধি মোতাবেক না হওয়ায় অভিযোগগুলো বা বিলের উপর সংশোধনী নিয়ে আলোচনার সুযোগ আগেই হারিয়েছিল বিরোধী দল। জুলাইয়ের ইতিহাস, ভুক্তভোগীদের ইতিহাস এবং আমাদের শহীদদের ইতিহাস সংসদে আমাদেরকে দেওয়া হয়নি। আমরা যাচাই বাছাই করতে পারি নাই। সুতরাং আমরা যাচাই বাছাই না করে এই ব্যাপারে আমরা মত দিতে পারছি না। আমাদের প্রস্তাব যেভাবে আমাদের দেশে উত্থাপিত করা হয়েছিল সেভাবে পাশ করা হোক। পরবর্তী জুলাই যোদ্ধা, জুলাই শহীদ সবার সাথে আলোচনা করে সংশোধনীটা আনা হোক, এটাই আমার প্রস্তাব। তবে আরো কয়েকটি বিলে বিরোধী দল সংশোধনী আনলে কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। মাগরিবের বিরতির পর সংসদে যোগ দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই বাকি বিলগুলো নিয়ে আলোচনার দাবিতে ওয়াকআউট করে বিরোধী দলের নেতা। কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুট দিয়ে চলবো। আমরা চলেছি, কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হবো মাননীয় স্পিকার? বিশেষ বিলেরই তো এটা সিদ্ধান্ত। ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে এ পর্যন্ত ৯১টি বিল আকারে পাশ হয়েছে। সন্ধ্যায় অধিবেশন শেষে সাংবাদিকদের কথা জানান সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অন্যদিকে ফ্যাসিজম কায়েম করে এমন বিল সংসদে আনা হয়নি অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারি দলের উপর শুরু থেকেই আস্থা রেখেছিলাম, কিন্তু তারা আস্থা রাখেনি। আর অনেকগুলো বিলের ইস্যুতে বিএনপি ছলচাতুরি করেছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা বললাম যে ১৩৩টা অধ্যাদেশ এই মহান সংসদে উত্থাপন হয়েছে। এখন সেই অধ্যাদেশগুলোর উপর যে বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটির ফাংশন হলো আবার তারা এটার উপরে কাজ করে এইটাকে সংসদে এনে উত্থাপন করবে। তারা তো এখান থেকে বাদ দেওয়ার, কিছু রাখার, কিছু ছাড়ার অধিকার রাখে না। এটা সংসদের প্রপার্টি। কাজেই আমাদের দাবি হচ্ছে ১৩৩-এর ১৩৩ অধ্যাদেশই এখানে আলোচনা হতে হবে। এই ইম্পর্টেন্সের দিক থেকে হিসেব করে আমরা লিমিটেড টাইমের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে পারবো না। আপনারা ধরেন একজন বিরোধী দল থেকে বললেন এইটা করি না, আমরা বললাম করলাম। এই করার পরে ১০ মিনিটের মধ্যে একটা বিল বা ২০ মিনিটে পাস করলাম, তাতে কি মূলত সমস্যার সমাধান হয়? আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চাই এবং রিয়েলি বিরোধী দল তাতে কন্ট্রিবিউট করতে পারে। তার জন্যই আমরা এই বিলগুলোকে ডিফার করেছি এবং বলেছি আগামী যে সেশন বসবে, বাজেট সেশন, সেই সেশনের মধ্যে আমরা এই বিলগুলো নিয়ে আসবো। অন্তর্বর্তী সরকারের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে বিলে পরিণত করা, অনেকগুলো বিষয়ে বিএনপির সরকার ওয়াদা ভঙ্গ করেছে এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যে বিল উত্থাপিত হয়েছিল আইনে পরিণত হওয়ার জন্য, সেই বিলের পাশ করার ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তার দল প্রতিশ্রুতিবদ্ধ। সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা বিবেচনায় রাখার কথা জানান তিনি। দলীয় শৃঙ্খলা মানার অনুরোধ জানান মনোনয়ন প্রত্যাশীদের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় ব্রিফিংয়ে বিএনপির এই নেতা বলেন, মনোনয়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় বোর্ড। আপনাদের আন্দোলনে ভূমিকা, বিগত ১৬ বছরের আন্দোলনে ভূমিকা, ১৭ বছরের আন্দোলনে ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন এবং এই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। এটা আমি পেলাম না, ও পেল বলে এক ধরনের মানে পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। প্রতিটি মনোনয়নের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা। জমা দিতে হবে আগামী ১২ এপ্রিলের মধ্যে, আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০,০০০ টাকা। ফর্ম বিক্রির উদ্বোধনের পরপরই বিভিন্ন এলাকা থেকে আসা দলের নারী কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় জমান। গত ১৭ বছরের ত্যাগের মূল্যায়ন করে দল যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে এমন প্রত্যাশা সবার। আমরা মনে করি যে দল ত্যাগী নেতা নেত্রীদেরকে মনোনয়ন দেবে এবং রাজপথে যারা ছিল, পরিশ্রম করেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে ইনশাল্লাহ নমিনেশন দিবে বলে আমরা আশাবাদী। অবশ্যই সৎ, যোগ্য, দক্ষ এবং পরীক্ষিত নারী নেত্রীদেরকে মূল্যায়ন করা হবে। এটাই হচ্ছে আমাদের এই দলের, আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আহ্বান। আমরা বিগত ১৭ বছর ফ্যাসিস্টের আমলে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। আমি মহিলাদের জন্য আমি কাজ করব। আমি চাই আমাদের চুপ থাকার বয়স মানে টাইম চলে গেছে, এখন কথা বলতে হবে, আমাদের প্রেজেন্সকে দেখাতে হবে যে না আমরা পারি। 111 থেকে শুরু করে বর্তমানে ৫ই আগস্ট পর্যন্ত আমি আন্দোলন সংগ্রামে ফুল টাইম মাঠে ছিলাম এবং আমি জানি আসলে তৃণমূলের যে হাহাকার, তৃণমূলের সাথে কাজ করার সে অভিজ্ঞতা আমার রয়েছে। আমি বিশ্বাস করি যে দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি তৃণমূলের সাথে মিশে থেকে তৃণমূলের জন্য কাজ করতে পারবো। দল যদি আমাকে মনোনয়ন দেয়,
বা নির্বাচিত করে সংগঠিত আসনে এমপি হিসেবে, তাহলে আমি অসহায় মহিলাদের নিয়ে কাজ করব, এলাকার জনগণকে নিয়ে কাজ করব। আমার ছোট ভাই 23 বছর বয়স ছিল, ঘুমের মধ্যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। এই আমার রাজনৈতিক কারণ, আমার 4 ভাইকে আহত করেছে। আমি হামলার শিকার হয়েছি। আমাদের যে নারী আসনগুলো সেটাকেও আমরা দেখছি সেইভাবেই তিনি মূল্যায়ন করবেন। যারা রাজপথের সম্মুখ সারিতে ছিল তাদেরকে প্রথমে বিবেচনা করুক। জাতীয় সংসদের 350 আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন 50টি। আসন অনুপাতে বিএনপি 36টি, জামাত জোট 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য 1টি আসন সংরক্ষিত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গতকাল বগুড়া ও শেরপুরের উপনির্বাচনেই প্রমাণ দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। বিএনপি যে পথে হাঁটছে তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে ব্যাপক অনিয়মের প্রতিবাদে বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাতের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে অভিযোগ করে গোলাম পরোয়ার বলেন, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তির কোনো রাস্তা নেই। বগুড়া ও শেরপুরের 2টি আসনে পুনর্নির্বাচনের দাবি জানান জামাতের এই নেতা। সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি বাতিল করতে চাচ্ছেন। তাহলে আমরা কি বলতে পারি না, জনগণ বলতে পারে না যে প্রধানমন্ত্রী, যে আইনমন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়ে সংস্কারের পক্ষে দিল, এখন আবার সেই গণভোট বাতিলের জন্য আপনি আইন জারি করতেছেন, তাহলে আপনি কি দ্বিচারিতা করছেন না? কমছেই না জ্বালানি তেলের ভোগান্তি। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনেও রোদের খরতাপ উপেক্ষা করে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গ্রাহকদের দীর্ঘ লাইন। ভোর 5টায় লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা তেল পেয়েছেন দুপুর 1টায়। পাম্প স্টেশনের কর্মকর্তাদের অভিযোগ, প্রয়োজন না থাকলেও সামান্য কিছু তেলের জন্য অনেকেই লাইনে দাঁড়াচ্ছেন। এদিকে বিজয় সরণিতে ট্রাস্ট ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। শুভ মাহফুজের রিপোর্ট। এই দীর্ঘ লাইন রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের জ্বালানি তেল গ্রাহকদের। এর বিস্তৃতি বিজয় সরণি থেকে মহাখালী রেলগেট পর্যন্ত। সূর্য ওঠার আগে এসে লাইনে দাঁড়িয়ে দুপুর 1টায় ঘটে অপেক্ষার অবসান। 7-8 ঘন্টার অপেক্ষা শেষে তেল পেয়ে কিছুটা স্বস্তি মিললেও এমন সংকটের অবসান চান গ্রাহকরা। 5টা থেকে সিরিয়াল ধরে একটাই তেল পেয়েছি 10 লিটার। আমাদের অনেক রাতে আসতে হয়েছে, আমরা অলমোস্ট 4টা বাজে এখানে সিরিয়াল দিছি, তো তারপরে যে ফুল ট্যাঙ্কি পাইছে এটাতে শুকরিয়া। গণপ্রতিনিধি সরকার তারা যদি এই ধরনের প্রবলেম রেজ করে, এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে না পারে, আমরা কার কাছে যাব, কার কাছে বলবো? আমরা সেই রাত 3টা থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। ট্রাস্ট ফিলিং স্টেশনের মতোই অবস্থা পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনে। এখানেও গ্রাহকদের লাইন শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালি প্লাজা পর্যন্ত বিস্তৃত। এই স্টেশনেও 6 থেকে 7 ঘন্টা লাইনে থেকে তেল পাচ্ছেন গ্রাহকরা। সোয়া 5টা হাতিরপুর মোড়ে সিরিয়াল দিছি আর কি। হাতিরপুর মোড় থেকে মোড় পর্যন্ত সিরিয়ালে এই পর্যন্ত আসলাম 12:30 বাজে। এটা বাথরুমও ধরছে, এখন পর্যন্ত বাথরুম যাইতে পারি নাই, গাড়ি রাইখা এক কথা। 3য় নম্বর কথা কিছু খামুছে সেই ব্যবস্থাও নাই। একদম ওই পাশ থেকে ঘুরা তারপরে যে শেষ সময় পাইলাম। আমার প্রয়োজন, কারণ আমার অফিসে যেতে হয়, আজকে অফিস বন্ধ, যে কারণে মোটামুটি আজকে তেল নিলে আমার 1 সপ্তাহ চলে যাবে আর কি। পাম্প স্টেশনের কর্মকর্তারা জানান, প্রয়োজন না থাকলেও সামান্য কিছু তেলের জন্য অনেকেই লাইনে দাঁড়াচ্ছেন। এতে যাদের তেলের প্রয়োজন তাদেরও ভোগান্তি বাড়ছে। এভাবে চলতে থাকলে জ্বালানি তেল সংকট মোকাবেলা অসম্ভব বলে মনে করেন তারা। মেঘনার যতগুলো ডিপো আছে বাংলাদেশে, সবগুলো ডিপোতে তেল রিজার্ভ করা আছে। আমাদের চিটাগং টার্মিনালও তেল আছে। আমাদের এই পাম্পটার মধ্যে প্রতিদিন গ্রাহকদের যে পরিমাণ চাহিদা থাকে, এই চাহিদা পূরণ করেও কিছু তেল থেকে যায়। প্যানিক হয়ে গ্রাহকরা আসলে দিনের পর দিন অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা থেকেই আজকে এই দীর্ঘ লাইন তৈরি হয়েছে, 5 কিলোমিটার পর্যন্ত বাইক আর গাড়ির লাইন। এদিকে ট্রাস্ট ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে তেল দেয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে একজন মোটর বাইকের গ্রাহক মাসে সর্বোচ্চ 45 লিটার তেল পাবেন। আমাদের এই অ্যাপসটার সিস্টেম এমন 24 ঘন্টার ভেতরে কেউ ডবল তেল নিতে পারবে না, আর স্ক্যানিংয়ের মাধ্যমে এটা আমরা ধরতে পারবো
তেলের এই সংকট মোকাবিলায় সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। 40 দিন আটকে থাকার পর ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খালা খায়ের বন্দর থেকে জাহাজটি রওনা দেয় হরমুজ প্রণালীর উদ্দেশ্যে। প্রায় 40 ঘন্টা জাহাজ চালিয়ে সকালে হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছানোর পর ইরানের কাছে অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতে জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজা বন্দরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখন অব্যাহত রয়েছে। 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা ছিল জাহাজটির। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও করছেন তারা। আর সরকারি নীতি সহায়তা না পাওয়া গেলে অসংখ্য কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সমস্যা উত্তরণে জ্বালানির বিকল্প ব্যবস্থা তৈরির পরামর্শ তাদের। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। দীর্ঘদিন ধরেই ব্যাংক খাত সহ টালমাটাল দেশের অর্থনৈতিক অবস্থা। মধ্যপ্রাচ্য যুদ্ধ সেটিকে আরও জটিল করে তুলেছে। 40 দিনের বেশি সময় চলতে থাকা এ যুদ্ধের কারণে প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। একই সাথে জ্বালানি নির্ভর সকল শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষিকাজেও পড়তে শুরু করেছে নেতিবাচক প্রভাব। সরকার জ্বালানির দাম নতুন করে না বাড়ালেও এর সরবরাহ ঘাটতিতে অনেক শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন সক্ষমতা কমায় একদিকে ঝুঁকি বাড়ছে কর্মসংস্থান কমার, অন্যদিকে অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম। আমরা জেনেছি যে লন্ডন ভিত্তিক টেলিগ্রাফ পত্রিকা বলেছে যে পৃথিবীর যে দেশগুলোতে সবচেয়ে বেশি এই যুদ্ধের কারণে প্রভাবিত হবে তার মধ্যে নাম্বার 1-এ আছে বাংলাদেশ। তার কারণ আমাদের কোনো সক্ষমতা নেই, আমাদের কোনো রেজিলিয়েন্স নেই। আমরা এই জাতীয় বিপদের জন্য নিজেদেরকে তৈরি করিনি। আমরা দিন আনি দিন খাই। আমরা প্রতিদিনই কিন্তু একটা দিন গুনছি, কোন দিন কার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ব্যাংকিং অসহযোগিতার কারণে ফ্যাক্টরিগুলি বন্ধ হচ্ছে, এদিকে জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, জ্বালানির মূল্য বৃদ্ধি, তারপরে লোডশেডিং, সব কিছু মিলে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। সংকট সমাধানে সরকারকে এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। একই সাথে রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে কার্যকর উপায় বের করারও পরামর্শ তাদের। বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়েছে এবং সামনের দিনে বাংলাদেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে। জ্বালানি ব্যয় যদি বেড়ে যায় তাহলে মূল্যস্ফীতি বাড়বে, মূল্যস্ফীতি বেড়ে গেলে মানুষের যে ক্রয় ক্ষমতা কমে যাবে, মানুষের যে প্রকৃত আয় কমে যাবে, সুতরাং মানুষ দরিদ্র হয়ে পড়বে। যেটা আছে বাংলাদেশে দারিদ্র্যের হার সেটা হচ্ছে 28%। এটা আপনাকে 35% উত্তীর্ণ হতে পারে, খুব স্বাভাবিক, খুব দ্রুত হতে পারে। দীর্ঘমেয়াদে সংকট মোকাবেলায় সরকারকে এখনই নীতি সহায়তা প্রদানের আহ্বান খাত সংশ্লিষ্টদের। আমদানির অগ্রাধিকারটাকে আমাদের সঠিকভাবে নিশ্চিত করতে হবে যে আমরা বিলাসী পণ্য এখন আর কিনতে পারবো না, আমাদের সেই সক্ষমতা এখন নাই। আমাদের সম্পূর্ণভাবে মনোযোগ দিতে হবে যেন আমাদের প্রতিদিন চলার মতো আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো যেন আমরা কিনতে পারি। সময় উপযোগী পলিসিটা খুব দ্রুত নিতে হবে। পলিসি না নিতে পারলে, সরকার যদি এগিয়ে না এসে সহযোগিতার হাত না বাড়ায়, তাহলে অনেকের পক্ষে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। সম্প্রতি বিশ্বব্যাংক বলছে, দেশে চলমান সংকট দীর্ঘায়িত হলে নতুন করে প্রায় 12 লাখ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বেগুন, করলা 100 আর কাকরোল 150 টাকা ছুঁই ছুঁই। নতুন আসা সবজির পাশাপাশি বেড়েছে অন্যান্য সবজির দামও। একই চিত্র মুরগির বাজারেও। বাড়তি দামে বিক্রি হচ্ছে সোনালী সহ সব ধরনের মুরগি। কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। বাজারে এসে খরচের হিসাব মেলাতে হিমশিম খেতে হয় সাধারণ ক্রেতাদের। এদিকে ভোজ্য তেলের সংকটের জন্য সরবরাহ কমের অজুহাত দিয়েছেন বিক্রেতারা। আরেফিন শাওনের রিপোর্ট। ছুটির দিনে মাসের বাজার করতে মানুষের ঢল রাজধানীর কাউরান বাজারে। চাল, ডাল সহ মুদিপণ্য আর সবজি কিনতে ব্যস্ত সবাই। তবে নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, প্রতিটি নিত্যপণ্য কিনতে হচ্ছে বাড়তি দামে। বেড়েছে সব ধরনের মুরগির দর। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা বেশিতে।
এদিকে একই অবস্থা সবজির বাজারে। সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। বাজারে নতুন আসা কাঁকরোল বিক্রি হচ্ছে 140 টাকায়, আর বেগুন করলা বিক্রি হচ্ছে 100 টাকায়। দাম অনেক বেশি, রমজানের থেকে এখন দাম বেশি। কিছু না কিছু বাড়তি সবসময় হচ্ছে সব দিক দিয়ে। দেখা গেল বাচ্চার দুধ নিয়েছি, নিজ দুধ গত মাসে নিয়েছি, এর আগের মাসে ছিল 490 টাকা করে, আবার 520 টাকা হয়ে গেছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে গুঁড়ো দুধ, বাদাম, তেল আর পোলাও চালের। ভোজ্য তেলের সংকটের কথা জানালেন বিক্রেতারা। জ্বালানি তেলের অজুহাত দেখায় কিছু কিছু কোম্পানি আপনার মনে করেন যে কিছু কিছু মালের সরবরাহ কমাই দিছে, মানে কমিশনে কমাই দিছে। বিশেষ করে তেল, মশলাপাতি আমদানি করা, পোলাও চাল, এগুলোর দাম বাড়াই দিছে। যথেষ্ট মুরগি আছে, কিন্তু খামারে মুরগি থাকলে তো হইতো না। আমরা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ থেকে মুরগিগুলো আইতে হলে আপনার গাড়ির দরকার, কিন্তু গাড়ির সিরিয়াল মানে আপনার তেলের কারণে আগের তুলনায় অনেক বেশি। মনে করেন যে প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা বেশি। এ অবস্থায় বিপাকে সাধারণ মানুষ। বাজার করতে এসে নানা হিসেব করতে হচ্ছে তাদের। বাজার মনিটরিং দরকার খুবই, কারণ বাজারের পরিস্থিতি খুবই খারাপ। কিছু কিছু বাজার নাগালের বাইরে আছে, যেমন শশা গত পরশুদিন কিনছি আপনার 40 টাকা, এখন 60-70 টাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের তাগিদ দিলেন ক্রেতারা। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। চলতি অর্থবছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধি 5.5% লক্ষ্য থাকলেও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি পূর্বাভাস দিয়েছে 4% অর্জনের। সংস্থাটি বলছে, জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসায় ভোগ, ব্যয় ও বিনিয়োগের পুনরুদ্ধার ঘটছে, যা অর্থনীতিকে ইতিবাচক দিকে নিয়ে যাচ্ছে। শুক্রবার এডিবির নিয়মিত প্রকাশনা এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এ বাংলাদেশের অর্থনীতির চিত্র তুলে ধরে। এডিবির ধারণা, মধ্যপ্রাচ্যের সংঘাতে সরবরাহ শৃঙ্খলে যে সামরিক বিঘ্ন ঘটেছিল তার প্রভাবও ধীরে ধীরে কমে আসবে। সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে উচ্চ মূল্যস্ফীতি, বলছে সংস্থাটি। কারণ বৈশ্বিক বাজারে জ্বালানির উচ্চ মূল্য এবং সরবরাহ ব্যবস্থার সংকটের কারণে এই চাপ বজায় থাকবে। এডিবির প্রাক্কলন অনুযায়ী চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি 9% কাছাকাছি থাকতে পারে। আসন্ন এসএসসি সহ দেশের সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্রীয় সচিবদের এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান। খাতা দেখার মান যাচাই ছাড়াও নকল সরবরাহকারীদের আইনের আওতায় নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আ.ন.ম এহসানুল হক মিলন। উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। শুক্রবার পুত্রাজয়ায় মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয় দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী জামরি আব্দুল কাদেরের সঙ্গে প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিনের দ্বিপক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং কর্মশক্তির গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়, যেখানে বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং মালয়েশীয় সমাজে বাংলাদেশি শিক্ষার্থীদের একীভূতকরণ উন্নত করার উপর বিশেষ গুরুত্ব দেয় দুই দেশ। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আনিফুল হক চৌধুরী। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা হাইকোর্টের রায় চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্টে আপিল বিভাগের নিষ্পত্তির মধ্য দিয়ে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে সুধীজনের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করতে যা দরকার তাই করবে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ বিরোধী চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের সেই চেতনারই বহিঃপ্রকাশ। এই সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় আমরা প্রত্যেকে বিশ্বাস করি এবং বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীন করে মানুষের সুবিচার প্রাপ্তির যে অধিকার, সে অধিকার সুনিশ্চিত করার জন্য প্রত্যেকটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। বর্তমান যে নতুন সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আছেন, তারাও কিন্তু একইভাবে বলছেন তারা বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণভাবে আস্থাশীল এবং তারা সেটা করবেন। হাইকোর্টে যে রায়টি গত পরশুদিন প্রকাশিত হয়েছে,
এই রায়ের মধ্যেই কিন্তু স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করার কথা বলা ছিল, কিন্তু এই রায়টি প্রকাশের আগেই কিন্তু এই অধ্যাদেশটি জারি হয়েছিল। সুতরাং এই রায়টিও কিন্তু হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি কিন্তু চূড়ান্ত না। হাইকোর্ট রায় দিলেও হাইকোর্ট বলেছে এটির সাংবিধানিক প্রশ্ন জড়িত এবং সেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হতে হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন বাতিল করে স্থানীয় সরকার সংশোধন বিল জাতীয় সংসদে পাশ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই দলীয় প্রতীকে নির্বাচন সিস্টেম চালু করেছিল। এই আইনের মধ্য দিয়ে স্থানীয় সরকার আরও শক্তিশালী হবে বলেও মনে করেন তিনি। রাজধানীর পলাশীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নানা সমস্যার কথা শোনেন তিনি। পাশাপাশি এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন আব্দুস সালাম। এর আগে কখনো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হতো না। তারা সম্পূর্ণভাবে দলীয়করণ করার জন্যই এবং দলের প্রভাব বা দল না, শুধু সরকারের প্রভাব বিস্তার করার জন্য সেই সময় তারা এই প্রতীকটা তারা দলীয় প্রতীকে নিয়ে গিয়েছিল। তো সেই কারণেই ছিল। তো বর্তমানে সেটা পরিবর্তন করে দলীয় প্রতীক থাকছে না। কাজে দলীয় প্রতীক থাকুক বা না থাকুক, আমি অন্তত বিশ্বাস করি আগামীতে ঢাকা মহানগরীর জনগণ আমাকে ভোট দেওয়া মানেই সরকারকে ভোট দেওয়া, তারা সেইভাবেই দিবেন ইনশাল্লাহ। অযত্ন আর অবহেলায় ধ্বংসের পথে কুড়িগ্রামের উলিপুরের ধরণী বাড়িতে অবস্থিত ঐতিহাসিক মুন্সি বাড়িটি। মুঘল ও ব্রিটিশ স্থাপত্য রীতির অপূর্ব সংমিশ্রণে নির্মিত এই প্রাচীন অট্টালিকাটি একসময় ছিল শিল্প নৈপুণ্যের অনন্য নিদর্শন। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবুর পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। কুড়িগ্রামের ঐতিহাসিক মুন্সি বাড়ি সদর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে 18 শতকে প্রায় 42 একর জমির ওপর দৃষ্টিনন্দন এই বাড়িটি নির্মাণ করেন জমিদার বিনোদলালের পালিত পুত্র ব্রজেন্দ্রলাল মুন্সি। ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী কাশিমবাজার এস্টেটের জমিদার পরিবারের সঙ্গে সংশ্লিষ্টতা থেকেই এর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বাড়িটির নিচতলায় রয়েছে 3টি কক্ষ। একসময় একটি কক্ষে ব্রজেন্দ্রলাল মুন্সির প্রতিকৃতি সংরক্ষিত ছিল, যা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হামলায় নষ্ট হয়ে যায়। বাড়িটিতে মূল অট্টালিকা ছাড়াও রয়েছে নাট মন্দির, দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, গোবিন্দ মন্দির, শিব মন্দির, তুলসীতলা, উন্মুক্ত মঞ্চ, স্নানের ঘাট এবং বাড়ির সামনে বিশাল সূর্য পুকুর। কিন্তু দীর্ঘদিনের অবহেলা আর সংরক্ষণের অভাবে এসব স্থাপনার অনেকাংশই এখন ভেঙে পড়ার ঝুঁকিতে। ভালো হলে আমাদের উন্নতি হবে, দেখতে সুন্দর হবে, লোকেজন আরো ভালোবাসে। এটি সংরক্ষণের জন্য সরকার এবং সচেতন মহলের নিকট আমরা আবেদন রাখি। এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব নিলেও কার্যকর সংস্কার বা সংরক্ষণের উদ্যোগ দৃশ্যমান নয় বলে অভিযোগ সচেতন মহলের। এটা আমাদের উলিপুরের একটা দর্শনীয় স্থান। উলিপুর থেকে অল্প দূরে এটা অবস্থিত। এটা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা যদিও এখন এখানে ইসলামিক মিশন হয়েছে, ভূমি অফিস হয়েছে, কিন্তু এখানে যে বিশাল জায়গা, এটা যেমন সংরক্ষণ করা দরকার এবং এই ঐতিহ্য হিসাবে আমাদের ভবনটি সংরক্ষণ করা দরকার। দ্রুত সংস্কার কাজ শুরু করে মুন্সিবাড়ির ঐতিহ্য ও সৌন্দর্য সংরক্ষণের জন্য জোর দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বান্দরবানের নাইখাংছড়ি সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও 5টি মাইন উদ্ধার করেছে বিজিবি। কক্সবাজারের রামু বিজিবি হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন বিজিবি নাইখাংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ। বিওপির টহল দল সিলেটে হয়েছে জাতীয় কবি পরিষদের ঈদ পুনর্মিলনী ও সৃজনশীলতার সম্মান ও মানবিকতার চর্চা শীর্ষক সম্মেলন। নগরীর দরগা গেইটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ বেল্লাল হাওলাদার। সভাপতি কবি জিন্নুন নাহার খান নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর দিদার চৌধুরী। প্রধান আলোচক ছিলেন কবি ও চলচ্চিত্র অভিনেতা ABM সোহেল রশিদ।
ময়মনসিংহের কেওয়াটখালী মধ্যপাড়ায় ভেবর হাউসের সামনে অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করে আফজাল হোসেন স্মৃতি পরিষদ। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রোকনুজ্জামান সরকার রোকন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন ফরহাদ। এই সহায়তা নিম্ন আয়ের পরিবারের নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং এ ধরনের উদ্যোগ নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গণসংযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাখাওয়াত আলী খানের প্রয়াণে তার বর্ণাঢ্য জীবন ও কর্মস্মরণে স্মরণ সভা হয়েছে। বিকালে বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার মিলনায়তনে এর আয়োজন হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপারসন। মানুষের মাঝে কবিতার সৌরভ ছড়িয়ে দিতে কবি ও আবৃত্তিকার মোহাম্মদ ফজলুল হক FCA এর প্রথম কবিতার বই আমি তোমাদেরই একজন এর মোড়ক উন্মোচন এবং কবিকণ্ঠে কবিতার অনুষ্ঠান হয়েছে। রাজধানীর বাংলা একাডেমিতে সন্ধ্যায় এই আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন 21শে পদকপ্রাপ্ত বিশিষ্ট আবৃত্তিকার শিমুল মুস্তাফা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই নামের পাশে এত বড়। আমরা সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ সহ আজ 25টি বিল পাশ। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট। বিএনপির নারী সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বিএনপি, অভিযোগ জামায়াতের। জ্বালানি তেলের ভোগান্তি চলছেই, পাম্প ও স্টেশনে দীর্ঘ লাইন। হরমুজ প্রণালী পার হবার অনুমতি পায়নি 40 দিন ধরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ। অস্থির নিত্যপণ্যের বাজার, বেড়েছে সব ধরনের সবজির দাম, অসহায় ক্রেতা। চলতি অর্থ বছরে দেশে প্রবৃদ্ধি 4% হতে পারে এডিবির পূর্বাভাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vknews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।